একটু ভাবনা চিন্তা করে যদি আমরা খরচ করি তাহলে সামান্য ইনকামেও কিন্তু সংসারের আমাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা সম্ভব। তো নমস্কার বন্ধুরা, রিতার রোগনামচার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সামান্য ইনকামেও আমরা কিভাবে মাসের প্রতিটা দিনই এমনভাবে সংসারটাকে চালাবো যেন মনে না হয় যে আমাদের কোনো কিছুর অভাব আছে। তো সেইটা করার জন্য কিন্তু প্রথম আমাদের একটা প্ল্যানিং করে নিতে হবে যে আমাদের মাসের কোন জিনিসে কোনটা খরচ যেটা আমাদের না করলেই নয়, মানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় দরকারি জিনিস খরচগুলো আমাদেরকে হিসাব করতে হবে এবং সেই খাতে কতটা মিনিমাম কতটা আমাদের খরচা করলে চলবে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তারপরে কিন্তু সংসারের অন্য এক্সট্রা কাজকর্ম বা এক্সট্রা যে খরচ সেগুলো কিন্তু আমরা ঠিক করব। তো এইভাবে যদি আমরা একটু বিচার বিবেচনা করে চলি যে মাসের প্রথম 10 দিনের খরচা এইটা, তারপরে এইটা, তারপর এইটা, এইভাবে হিসাব করব। আর তাছাড়াও আমাদের যে মেইন খরচাটা যেমন গ্রসারি, যেমন হচ্ছে চিকিৎসার জন্যে, ওষুধের জন্য কিছু পয়সা, যেমন ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের স্কুল ফিস, এইগুলো যদি আমরা আলাদা আলাদা করে খরচটাকে লিখে এবং সেটাকে রেখে দিতে পারি আলাদা আলাদাভাবে, তাহলে দেখবি আমাদের সামান্য কিছু আমাদের একটা খরচা হওয়ার পরেও কিছু টাকা বেঁচে যাচ্ছে। তো সেই খরচাটা কিন্তু তারপরে আমরা আমাদের এক্সট্রা যে অতিরিক্ত জিনিসপত্র যেমন শপিং করা বলো, যেমন কোনো বাড়ির কোনো নতুন জিনিস তৈরি করানো, টুকিটাকি বাজার ঘাট, একটু ভালো খাওয়া দাওয়ার, এই জন্য কিন্তু আমরা টাকাগুলো রাখতে পারি। আর অবশ্যই কিন্তু আমাদের সেভিংসের জন্য কিছু টাকা রাখতে হবে। সে আমাদের যেমনই ইনকাম হোক না কেন, আমাদের যদি 10,000 টাকা ইনকাম হয় তার মধ্যে দিয়েও আমাদের এই কাজগুলো করতে হবে। আমাদের যদি 50,000 টাকা মানে ইনকাম থাকে তাহলেও এগুলো করতে হবে, কিন্তু সেভিংস কিন্তু আমাদের সবারই করতে হবে। তো আমার স্বামীর ইনকাম কেমন সেই হিসাব করে কিন্তু আমাকে বাকি পুরো প্ল্যানিংটা করতে হবে। মানে আমার স্বামীর ইনকাম যদি 20,000 টাকা হয়, আমি কিন্তু কখনোই 50,000 টাকার ইনকামের একজন মহিলার হাজব্যান্ডের যার মহিলার তার মতো করে কিন্তু আমি আমার সংসারটাকে চালাতে পারবো না। তো অবশ্যই আমাকে নিজের সংসারের নিজের ইনকাম নিজের প্রয়োজনের উপর খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি আমার কথা বলি, আমাদের ইনকাম যদি হয় 30,000 টাকা, তো আমি সবসময় চেষ্টা করি আমার সবসময়, যেহেতু আমার স্বামী প্রাইভেট টিউটর, তো আমরা এই যে ঘর বাড়ি যাই বানিয়েছি সব কিন্তু তার টিউশনির টাকা দিয়ে বানিয়েছি। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে সব বছর কিন্তু টিউশনি সমান যায় না। গত বছর আমাদের টিউশনটা একটু খারাপ গেছে, মানে ভালোই খারাপ গেছে। তো সেই জন্যে আমরা সেইভাবে বুঝে শুনে খরচা করেছি। আমাদের এক্সট্রা যে শখ শৌখিনতা সেগুলো কিন্তু আমরা পুরোপুরি আমরা সেগুলোকে মিনিমাইজের পর্যায়ে নিয়ে এসেছি। যে আগে যেখানে 100 টাকা খরচা করতাম সেখানে আমি এখন 5 টাকাও খরচা করি না, কারণ আমি জানি আমার স্বামীর ইনকাম যা তাতেই আমাকে সংসার চালাতে হবে। তবে আমি বাচ্চার পড়াশোনা, হেলথ, এইগুলো কিন্তু কখনোই নেগলিজেন্সি বা নেগলেক্ট করতে পারবো না। তো সেখানে নেগলিজেন্সি কোনো জায়গা নেই। তো সেই জন্য আমি আমার সংসারের প্রথমেই প্রায়োরিটিতে রেখেছি আমাদের বাচ্চার পড়াশোনা, আর তারপরে তো খাওয়া খরচা একটা মিনিমাম যেটা না করলে নয় সেইটা। তো আমি প্রথমে আমার মেয়েদের স্কুলের খরচা 10,000 টাকা রেখে দিই, কারণ আমার মেয়েদের দুজনের স্কুলের টিউশন খরচা, তাদের যাতায়াত ভাড়া দিয়ে, তাদের এক্সট্রা কারিকুলার সমস্ত কিছু দিয়ে কিন্তু 10,000 টাকা আমার খরচা হয়েই যায়। সেই টাকাটাকে আমাকে মাসের প্রথমে আমাকে হিসাব করতে হয়। তারপরে আমার মাসের চাল ডাল রেশনের যে খরচাটা হয় সেটাকে আমাকে ঠিক করতে হয়। তারপর আসে অ্যা অ্যা যে মাছ মাংসের ব্যাপারটা, সেইটাকে আমরা মিনিমাইজ করতেই পারি। যে হ্যাঁ, আমরা মাসে আগে হয়তো 10 দিন 5 দিন মাংস খেতাম, এখন সেটাকে 2 দিন মাংস খাবো। এইভাবে কিন্তু ব্যাপারটাকে আমাকে হিসাব করতে হবে। তো আমরা একমাত্র গৃহিণীরাই পারি বাচ্চাদের বোঝাতে। যেখানে আমরা প্রতিদিন বাচ্চার জন্যে 100 টাকা 150 টাকার এক্সট্রা খাবার কিনতাম, সেটা হয়তো এখন 20-30 টাকায় নিয়ে এসেছি। তো এইটা কিন্তু আমাদের গৃহিণীদের হাতে। আমরা ঠিক করতে পারি আমার বাচ্চাকে কীভাবে মেনটেন করাবো, কীভাবে বোঝাবো। আর বাচ্চারা বোঝে না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। বাচ্চাকে তুমি যদি বুঝিয়ে বলতে পারো, বাবা আমাদের এখন ক্যাপাসিটি এই, আমাদেরকে এর মধ্যেই চলতে হবে, বাবা যা ইনকাম করবে সেটাই আমাদের খরচা করতে হবে। তো একটা বাচ্চা কিন্তু সবই বুঝে যায়, সত্যিই বোঝে। বাচ্চারা বোঝে না যদি বলি আমাদের এটা ভুল। আসলে বাচ্চারা বোঝে তাদের বাবা মার ক্যাপাসিটি কতটা আছে, কতটা তারা দিতে পারবে, কতটা দিতে পারবে না। তো দেখো, আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো নিজের হাতেই করি। আগে কিন্তু এই কাজগুলো একজন হেল্পার আমাকে হেল্প করতো, তো তাকে প্রায় আমাকে 2,000 টাকা মতো দিতে হতো, মানে 800 টাকা মতো তাকে দিতে হতো। সেই কাজগুলো কিন্তু আমি এখন নিজেই করছি। তাতে দিয়ে আমার খুব বেশি কষ্ট হচ্ছে সেটা কিন্তু না, কষ্ট অবশ্যই একটু হয়, তবে খুব বেশি হয় এমনটা না। তবে তোমার দাদা প্রায়ই বলে তুমি একজন হেল্পিং হ্যান্ড নাও, কিন্তু আমি জানি তার এতে কিন্তু এক্সট্রা চাপ হয়ে যাবে, মানসিক একটা চাপ হয়ে যাবে এক্সট্রা 2,000 টাকা প্রতি মাসে খরচা করতে। সেই জন্য আমি কিন্তু তাকে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তখন তাকে বলেছি, তোমাদের দাদাকে বলেছি যদি আমার খুব কষ্ট হয় তখন তোমার কাছ থেকে মেয়ে হেল্প ফুল চেয়ে এসছে নেবো, কুমড়ো দরকার গাছটায়। নেই, এই মুহূর্তে আমাদের দরকার নেই। যখন তুমি পারবে, আমি বুঝবো তুমি পারছো, তখন আমি নিজেই হেল্পিং হ্যান্ড নিয়ে নেবো। তো এটা কিন্তু একটা
স্ত্রীর কর্তব্য তার স্বামীকে সাপোর্ট করা। আমি হয়তো বাইরে কাজ করতে যেতে পারছি না, আমার দুটো বাচ্চা আছে, চাইলে আমি হয়তো যেতে পারতাম, কিন্তু আমি যাই না, কারণ আমার দুটো বাচ্চাকে মানুষ করতে হবে। ছোটোবেলা থেকে আমি তাদেরকে নিজে দেখাশোনা করে এসেছি। হঠাৎ আজ যদি ভাবি আমি কাজ করতে শুরু করব, সেটা বাচ্চাদের পক্ষেও একটা ট্রমার ব্যাপার হবে, আর আমার নিজের পক্ষেও সেটা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ আমার মেন্টাল সেট আপ হয়ে গেছে, আমি আমার বাচ্চাদের মানুষ করব। সেই জন্যে কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করছি সেভিংসটা করার, চেষ্টা করছি স্বামীকে সাপোর্ট করা, তার মেন্টাল সাপোর্ট দেয়, এবং তাকে এমনভাবেই বলি যে সে যেন কখনো নিজে গিল্টি ফিল না করে, কারণ আমার সংসারটা শুধু তো তার একার না, সংসারটা আমাদের দুজনের। তো এইভাবে যদি আমরা মহিলারা একটু স্বামীকে মেন্টাল সাপোর্ট দেয় এবং সংসারে এই খরচাগুলো করি, যেমন এই যে আমাদের মাছ আসে, হ্যাঁ আমি এই মাছটাকে চেষ্টা করি 1 সপ্তাহ চালিয়ে নিয়ে যাওয়ার। তো আজকে আমাদের মাছ এসছে 150 টাকার, যে আগে যে আমরা একটু ভালো মাছ খেতাম, আগে হয়তো আমরা 400-500 টাকার মাছ সপ্তাহে আনতাম, বা তার বেশি তোমাদের দাদা আনতো। আমি এখন বলেছি তুমি চেষ্টা করবে বাজারে গিয়ে সবচেয়ে খারাপ না, মানে সবচেয়ে একটু টাটকাও হয় মাছ যেটা, এবং একটু কম লো বাজেটে হয়, সেটা চেষ্টা করবে। তো এখন আমাদের এভাবেই চলতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের বাজেটটাকে, আমাদের সংসার খরচটাকে কমের পর্যায়ে নিয়ে এসেছি। তার মানে আমরা যে খুব খারাপ খাই এমনটাও না। দেখো এই যে পুঁটি মাছগুলো এনেছে, আর এই যে বাটা মাছগুলো এনেছে, এগুলো দিয়ে আজকে 150 টাকা পড়েছে। তবে এই মাছগুলো কিন্তু আমরা একবারেই খাবো না, আমি চেষ্টা করি 5টা-6টা টুকরো পোর্শনে ভাগ করে ফ্রিজে রেখে দিতে, যাতে আমাদের প্রতিদিনই মনে হয় মাছ খাচ্ছি, এবং প্রতিদিনের জন্য মনে হয় যে না, আমরা না খেয়ে নিই। তো এইভাবে যদি একবারে সব খেয়ে নেওয়া হয়, সেটা কিন্তু শরীরের পক্ষেও প্রয়োজন নেই, শরীরে একদিনও কিন্তু এত মাছ আমাদের শরীরের প্রয়োজন নেই। তো শরীরের চাহিদাটাও আমাদের মিটবে, প্রতিদিনের প্রাত্যহিক চাহিদা, তার সঙ্গে আমাদের মনে হবে যে না, প্রতিদিনই আমরা মাছ খাচ্ছি। আসল কথা হচ্ছে আমাদের বাড়িতে তোমার দাদা মাছ ছাড়া খেতে পারে না, এবং সেটাই জ্যান্ত মাছ ছাড়া খেতে পারে না। তো এই জন্য কম দামের মধ্যে যে মাছগুলো পাওয়া যায়, দেশি মাছগুলো, সেইগুলো খাওয়ার আমরা চেষ্টা করি। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ফ্রিজে 4-5 দিন 7 দিনের জন্য স্টোর করে রাখবো। আর তার মধ্যে শাকসবজি সেগুলো তো আছেই, আর আমি চেষ্টা করি সবসময় বাগানে কিছু না কিছু চেষ্টা করি সবজি ফলানো। তাতে কী হয়, আমার অনেকটা কিন্তু বাজেট, মানে আমার কাট আপ করলেও কিন্তু প্রবলেম হয় না, কারণ আমার বাজার থেকে, আমার ছাদ থেকে, আমার সবজি বাগান থেকে আমি প্রচুর সবজি কালেক্ট করি। তাতে কিন্তু আমার বাজার খরচা কিছুটা হলেও বাঁচে, আমি বলছি না পুরোটাই বাঁচে, তবে খানিকটা হলেও বাঁচে, সেটা কিন্তু অনেক। আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে জৈব পদ্ধতিতে বানানো শাকসবজি আমি খাই, সেগুলো কিন্তু সত্যি আমাদের শরীরের পক্ষে অনেক বেশি উপকারী। তো এই যে দেখো কথা বলতে বলতে কাজগুলো তোমাদের সঙ্গে কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি তখন কি করি, তখন সংসারের টুকটাক কাজ নিজে করি, এবং এই কাজগুলো করতে করতে কিন্তু আমার অনেকটা সময় বেঁচে, মানে অনেকটা সময় আর কি কেটে যায়। তখন আমার কিন্তু আমার কাজ একা একা করলে কী হয় জানো, যে নিজের কাজটা করলে কাজটা সুন্দর হয়, গুছিয়ে করা হয়, মানসিক একটা শান্তি হয়। আগে যখন আমার বাড়িতে কাজের মাসে কাজ করতো, এত নোংরা অপরিচ্ছন্ন অগোছালোভাবে কাজ করতো, আমার নিজের সেই কাজটা আবারই করতে হতো, তাতে মেজাজটাও খিটখিটে হয়ে যেত। এখন কিন্তু আমি কষ্ট হলেও মানসিকভাবে অনেক শান্তিতে থাকি। আর আমার মানসিক শান্তি এই হচ্ছে গাছ, এই গাছপালাদের সঙ্গে কাটাতে আমি অনেকটা সময় কাটে। আমার যখন মেয়েরা স্কুলে চলে যায়, তখন তোমার দাদা কাজে ব্যস্ত থাকে, আমি এই গাছপালা নিয়ে ব্যস্ত থাকি। তো এই যে আজকেও কিন্তু কুমড়ো শাক নেব, প্রতিদিনই কিন্তু কোনো না কোনো শাকপালা, মানে শাক পাতা আমরা খাই, প্রতিদিনই খাই, সেটা কিন্তু আমার বাগান থেকেই ম্যাক্সিমাম দিন খাই। তোমাদের শীতের সময় দেখানো, যারা দেখেছো তারা জানো, প্রচুর সবজি আমি আমার বাগানে লাগিয়েছিলাম। আবার এখন এই যে নতুন করে গরমের সবজিগুলো লাগাচ্ছি, পুঁই শাক, লাল ডাঁটা শাক, এই যে এখানে কুমড়ো শাক হয়েছে, লাউ শাক, উচ্ছে, এগুলো সব কিন্তু আমি চেষ্টা করি খানিকটা হলেও বাগান থেকে সংগ্রহ করার। এই দেখো ওই উপরের ওই ডগাটায় না হয়েছে একটা কুমড়ো, তো ভাবলাম ওই কুমড়োটার ডগাটা আর কাটা যাবে না, কারণ যদি কুমড়োটা দাঁড়ায়। আর এইদিকে নতুন নতুন করে দেখো এই যে নতুন যে ডগাগুলো ছেড়েছিল, সেই ডগার থেকে কিন্তু কেটে নিচ্ছি, কারণ তোমার দাদা লাউ শাকটা, কুমড়ো শাকটা খুবই ভালোবাসে। তো আমি এই সাইডটায় তো লাউ গাছ লাগিয়েছি, আর এখানে এই যে কুমড়ো শাকগুলো আজকে ছোটো ছোটো ডগাগুলো কেটে নিচ্ছি, যাতে নতুন করে কিন্তু আবার নতুন করে আবার ডগা গজাতে পারে। আর এই কুমড়ো শাক গাছটা কিন্তু আমি নিচের থেকে তুলেছি, মানে নিচে বাগানে, নিচে ঘরের সাইডে গাছ লাগিয়ে সেখানে ওপর দিকে তুলে এইভাবে নেট আর কি ঝুলিয়ে দিয়েছি, নেটে গাছগুলো কিন্তু হয়ে আছে। তো একটু এরকম বুদ্ধি করে কিন্তু বাগান করলে, আমাদের জায়গা না থাকলেও কিন্তু ছাদে, সামান্য ছোট্ট একটা ছাদে কিন্তু আমরা কিছুটা হলেও সবজি বানিয়ে নিতে পারি। এতে আমাদের কি হয়, ওই পিএনপিসি ব্যাপারটা কিন্তু আর আমাদের প্রয়োজন হয় না, মানে এর বাড়ি কী হলো, ওর বাড়ি কী হলো, উকি মারা ঝুঁকি মারা, জানলা দিয়ে দেখা, পাশের বাড়ির মহিলার সঙ্গে এই গসিপ করা, এইগুলো করতে হয় না। এগুলো না করলে মানসিক অনেকটা ঝামেলা থেকে কিন্তু বাঁচা যায়। কারণ দেখবে যখনই তুমি একজনের নামে কিছু বলবে আরেকজনের কাছে, তখন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা ঝামেলা তৈরি হবে, আর নিজের মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করবে, এই বাবা কিছু বলে ফেললো না তো, বলে ফেললো না তো। তো আমি চেষ্টা করি নিজের কাজ নিয়ে নিজের মতো করে ব্যস্ত থাকার। আর মেয়েরা বাড়িতে এলে আমার তো আর ফুরসতই মেলে না, তাদের খাওয়ানো, পড়ানো, ঘুম পাড়ানো, এই নিয়ে ব্যস্ত থাকি। তো এইভাবে আমি বেশ মানসিকভাবে বেশ ভালোই আছি, আমার মতো করে আমি ভালো আছি। আর আমাদের গৃহিণীদের কিন্তু এটাই সবসময় ঘরের মধ্যেই কাজ, ঘর আর ছাদ বাড়ি, এই তো আমাদের সংসার, এই নিয়েই আমাদের আর কি
সাম্রাজ্য বলতে পারো। তো আমরা যদি এইসব কাজগুলো করি, এইভাবে যদি একটু ব্যস্ত থাকি নিজেদেরকে মানে গাছপালা বা কাজকর্ম নিয়ে, তাহলে কি হয়, এই দেখো কুমড়োটা হয়েছে। তো তাহলে সময়টাও ভালো কাটে আর আমাদের সেভিংসটাও হয়। ডগাটাকে আমি নাগাল পাচ্ছি না, তোমার দাদাকে দিয়ে এই ডগাটাকে আমাকে এখন ঠিক করাতে হবে। তো এই যে দেখো কুমড়ো শাক নিয়ে যাচ্ছি, এইগুলো আজকে রান্না হবে। আর কচি কচি কুমড়ো শাকগুলো এত ভালো লাগে খেতে, কি বলবো, মানে এই কুমড়ো শাক হলেই আমাদের খাওয়া হয়ে যায়। তো আমাদের শুধু কুমড়ো শাক রান্না করলে হবে না, মেয়েদের জন্য একটু তরকারি করতে হবে, কলা তরকারিটা ওদের জন্য করব, আর পটল ভাজি করলাম, আর হচ্ছে শাক ভাজি, শাকের তরকারিটা তো করবো, ওটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় খাবার আর কি। তো দেখো পটল ভাজিগুলো আমার প্রায় হয়ে গেল কথা বলতে বলতে। তো সংসারের কাজকর্মগুলো যখন নিজের হাতে করা হয় তখন সেটা কাজটাও যেমন ভালো হয়, সময়টাও কেটে যায়, প্লাস আমার যে কাজের মাসে খরচাটা সেটাও আমার বেঁচে যাচ্ছে, সেই টাকাটা আমার সেভিংস হচ্ছে। তো আমরা বাড়ির বাইরে যেতে না পারলেও এইভাবে যদি নিজেরা একটু বুদ্ধি করে কাজবাজ গুছিয়ে করতে পারি, সময়টাও কেটে যায়, অবসাদটাও আমাদের গ্রাস করতে পারে না, তার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক একটা শান্তি সেটাও আছে। গাছপালা লাগানোর মধ্যে একটা অদ্ভুত রকমের মানসিক শান্তি আমি তো অন্তত ফিল করি। তো যারা যে কাজটা করে তাদের সেই কাজ পছন্দ আর কি, ভালোবাসে, সেই কাজটা যদি একটু সময় দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই মানে সমস্যা বা সুবিধা, যেটা বলো সমস্যা সমাধান হয়, সুবিধা হয়। তো এই যে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আমি যে এই যে দেখো এইটাও আমি যেমন ঠাকুরের সিংহাসনটাকে ঢাকার জন্য এরকম সুন্দর করে একটা পর্দা, এটা হচ্ছে মেয়ের পুরোনো জামা দিয়ে বানিয়ে নিয়েছি। এদিকে মেয়েরা দেখো এই যে ময়দা দিয়ে লুচি বানিয়ে ওই যে সস দিয়ে ওইগুলো বানিয়ে খাচ্ছে, পিৎজা বানাচ্ছে। আর এখানে দেখো এই যে আমি সিংহাসনটাকে দেখলাম, এই সিংহাসনটা না আসলে ভেঙে গেছিলো, হাত থেকে ধাক্কা লেগে পড়ে ভেঙে গেছিলো সাইড দিয়ে। তো সেটাকে আমি এইভাবে সুন্দর করে ইয়ে করে নিচ্ছি, নিচেটাকে সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি, আর এখন এইটাকে দিয়ে ঢাকনা মতো বানিয়ে নিচ্ছি, একটা পর্দা মতো, যাতে সবসময় ঠাকুরের ঘরটা ওপেন, তো মেয়ের ঘরের কাছে সবসময় ওপেন না থাকে, তো যখন পুজো করবো তখন ওপেন করবো, আর এইভাবে ঠিক করে নেব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কি। সবসময় ওপেন থাকলে ভালো কেমন একটা লাগে আর কি। তবে এরকম একটা পর্দা বানিয়ে নিয়েছি, এটা পুরো দুপুরবেলাটা জুড়ে আমি এই পর্দাটা বানিয়েছি, দেখতে কিন্তু খুব ভালো হয়নি, তবে খুব খারাপও লাগছে না, ভালোই লাগছে মোটামুটি। তো এবার এটাকে আমি সুন্দর করে বেঁধে নেব। দেখো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর এখানটা একটু নোংরা মতো হয়েছে, মেয়েরাই তেল টেল কালি টেলি পেলে সেগুলো পরিষ্কার করতে হবে সুন্দর করে। তো এই যে সন্ধ্যাবেলা আমরা এখন এই যে ওর বাবা নিয়ে এসছে চপ, আর চপ দিয়ে আমরা কিন্তু এখন টিফিনটা করছি। তারপর তোমাদের দাদার নেমন্তন্ন আছে, আর আমরা তো মেয়েরা তো ওই যে ওগুলো বানিয়ে খেয়েছে, ওদের আর রাত্রে খাওয়া দরকার হবে না, আমি তো একটু খেয়ে নিয়েছি। তারপরে ওই যে চপগুলো নিয়ে এলো, তারপরে আমরা সবাই মিলে একটু বসে খাচ্ছি। তো চলো, সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।